আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই। তোমাদের জন্য কারো কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে বলতে পারো। একজন উঠে দাঁড়ালো। বলো কি জানতে চাও? মিশনটি সম্পর্কে জানতে চাই। সে সম্পর্কে যথাসময়ে জানা যাবে। জানার এখনো সময় হয়নি। আর কিছু? পারিশ্রমিকের অর্ধেক শুরুতেই দেবার কথা ছিল। শুরুতেই দেওয়া হবে। যারা ট্রেনিং শেষ করতে পারবে তাদেরকে পারিশ্রমিকের টাকা অর্ধেক আগেই দেওয়া হবে, এখন নয়। আর কিছু বলার আছে? সবাই চুপ করে রইল। আজ রাতটা তোমরা নিজেদের মতো কাটাতে পারো। এ শহরে বেশ কিছু সুন্দরী মেয়ে আছে। রাত কাটানোর জন্য এদের সঙ্গিনী হিসেবে পাবার চেষ্টা করতে পারো। কিছু ভালো নাইট ক্লাবও আছে। অনেক রকম আমোদ প্রমোদের ব্যবস্থা আছে সেখানে। শুধু একটা জিনিস মনে রাখবে, এখানে রিপোর্ট করতে হবে আগামীকাল সকাল 8টায়। একজন উঠে দাঁড়ালো, বেশ উঁচু স্বরে বলল, যাদের আমোদ প্রমোদে যাবার মতো টাকা নেই তারা কি করবে? বেন ওয়াটসন শান্ত স্বরে বলল, সবার জন্য আজ একটি বিশেষ অ্যালাউন্সের ব্যবস্থা করা হয়েছে। আজ রাতের জন্য সবাইকে নগদ $200 করে দেওয়া হবে। প্রচন্ড একটা তালি পড়ল। কয়েকজন একসঙ্গে শীষ দিতে শুরু করলো। যে অস্থিরতা ও উত্তেজনা এতক্ষণ চাপা ছিল তা কেটে যেতে শুরু করেছে। ফকনার মৃদু হাসল। কজন এদের ভেতর থেকে ফিরে আসবে? মনে করা যাক সব ঘড়ির কাঁটার মতো হবে। ফোর্ট নক থেকে বের করে আনা হবে নিশোকে। যথাসময়ে ওদের নেবার জন্য আসবে ট্রান্সপোর্ট প্লেন। তবুও কজন ফিরবে? আজ রাতটি কি অনেকের জন্য শেষ স্বাধীন রাত নয়? এটা হয়তো তার শেষ রাতও। ফকনার উঠে গিয়ে টেলিফোনের ডায়াল ঘোরালো। হ্যালো, লিজা ব্রাউন? কে? চিনতে পারছো না? লিজা ইতস্তত করে বলল, ফকনার? হ্যাঁ, ফকনার। লিজা, পার্লারে কতক্ষণ থাকবে? রাত 11টায় বন্ধ হবে। তুমি কি ডিনার খেয়ে নিয়েছো? না, কিছুক্ষণের মধ্যেই খাবো। একটা কাজ করলে কেমন হয় লিজা? কোনো একটা ভালো রেস্টুরেন্টে যদি আমরা আজ ডিনার খাই তাহলে কেমন হয়? লিজা কিছু বলল না। ফকনার বলল, আজ আমার জন্মদিন। তাই নাকি? হ্যাঁ। লিজা হেসে ফেলল। হাসছো কেন? প্রথম যেদিন তুমি আমাকে বাইরে খেতে বললে সেই দিনও বলেছিলে আজ আমার জন্মদিন। তাই বুঝি? হ্যাঁ। অবশ্যই আমি সেদিন বুঝেছিলাম এটা মিথ্যা কথা। বুঝতে পেরেছিলে? হ্যাঁ, মেয়েরা অনেক জিনিস বুঝতে পারে। আর কি বুঝতে পেরেছিলে? বুঝতে পেরেছিলাম তুমি আমাকে বাইরে খাওয়াতে চাচ্ছ ঠিকই, কিন্তু তোমার হাতে বেশি টাকা পয়সা নেই। কাজেই তুমি আমাকে নিয়ে খুব সস্তা কোনো জায়গায় যাবে এবং মেনু দেখে খুব সস্তা কোনো একটা খাবার অর্ডার করবে। তাই দিয়েছিলাম না? হ্যাঁ। আজও কি সেরকম হবে? ফকনার হেসে ফেলে বলল, তোমার বুঝি খুব ভালো রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করে? হ্যাঁ, আমার ইচ্ছা করে ফারপোতে ডিনার খেতে। সেখানে ডিনারের মাঝখানে অর্কেস্ট্রা বাজাবে আমার প্রিয় গান ব্লু ড্যানিউব। আর কি? এই, আর কিছু না। তুমি তৈরি থাকো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ফকনার ফারপোতে 2টি সিট রিজার্ভ করলো। অর্কেস্ট্রাকে বলল, ব্লু ড্যানিউব এই গানটি বাজাতে হবে। ফ্লাওয়ার শপে টেলিফোন করে বলল, আগামী 1 মাস প্রতিদিন 2টি করে লাল গোলাপ লিজা ব্রাউনের নামে পাঠাতে হবে। কে পাঠাচ্ছে সেসব কিছু বলা যাবে না। ঠিকানা হচ্ছে ফার্গো পিজা পার্লার, নর্থ এভিনিউ। লিজার বাড়ির ঠিকানা জানা থাকলে ভালো হতো। ফকনারের ঠিকানা জানা নেই। ট্রেনিং ক্যাম্প লরেনকো মার্কুইস, মোজাম্বিক, আফ্রিকা। 15 ডিসেম্বর মঙ্গলবার ভোর 5:30। 72 জন সদস্য খোলা মাঠে অপেক্ষা করছে, সূর্য ওঠার অপেক্ষা। হার্বি ফকনার তাদের প্রথম কিছু বলবে। আনুষ্ঠানিক উদ্বোধন জাতীয় কিছু হবে হয়তো। দলের মধ্যে সবার একটা চাপা উত্তেজনা কাজ করছে। তারা নিজেদের মধ্যে চাপা স্বরে কথাবার্তা বলছে। এদের দাঁড় করানো হয়েছে 5টি ভাগে। 12 জনের একটা রিজার্ভ দলও আছে। তারা দাঁড়িয়ে আছে প্রকাণ্ড একটি খোলা মাঠের মাঝামাঝি জায়গায়। মাঠটির চারপাশে ঘন বন। পূর্ব দিক থেকে হাড় কাঁপানো শীতল হাওয়া বইছে। সূর্য উঠে গেছে। বনের আড়ালে থাকায় তার আলো এখানে এসে পৌঁছেছে না। দলের সবাই নড়েচড়ে উঠল।
তাঁবুর ভেতর থেকে হার্বি ফকনার বের হয়ে আসছে। তার মাথায় ক্রিকেট খেলোয়াড়দের সাদা টুপি, রঙিন একটি হাওয়াই শার্ট, গলায় লাল রঙের স্কার্ফ জাতীয় কিছু। কি কেমন আছো তোমরা? কেউ কোনো জবাব দিল না। শীতের প্রকোপটা মনে হয় একটু বেশি। আফ্রিকা একটি অদ্ভুত জায়গা। দিনের বেলা প্রচন্ড গরম, রাতে শীত, তাই না? ঠিক বলেছেন স্যার। আমি সবসময় ঠিকই বলি। এখন কাজের কথায় আসা যাক। তোমাদের ট্রেনিং এর দায়িত্বে যে আছে তার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেই। তার নাম এন্ড্রু জনাথন। জনাথন, একটু এদিকে এসো। তোমার হাসি মুখ ওদের দেখিয়ে দাও। জনাথন এগিয়ে এলো। তার মুখ হাসি মুখ নয়। এই ছোটখাটো মানুষটির নাম এন্ড্রু জনাথন। এর সম্পর্কে আমি কিছু বলবো না। তোমরা নিজেরা আজ দিনের মধ্যেই তার সম্পর্কে জানবে। হা হা হা। আমি নিজের ট্রেনিংয়েও এই লোকের কাছে নিয়েছি। সে ছিল ইউএস মেরিনের RSM। এখানে যারা পুরনো লোক আছে তারা তাকে চিনবে। আমরা তাকে ডাকতাম ইয়োলো জাগুয়ার। দলটির মধ্যে চাপা ধরনের কথাবার্তা বাড়তেই থাকলো। ফকনার সেদিকে কোনো কান না দিয়ে নিজের মনেই বলতে লাগলো, লাঞ্চের আগ পর্যন্ত হবে ড্রিল, লাঞ্চের পর অস্ত্রের ট্রেনিং। ঠিক আছে? এখন বাজছে 5:40। এই ডিসেম্বরের 15 তারিখ ভোর 5:40 আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি জনাথনের হাতে। যথাসময়ে আমি আবার নিজের হাতে তোমাদের নেব। গুড লাক। ফকনার এগিয়ে এসে প্রত্যেকের সঙ্গে হ্যান্ডশেক করলো। দু একটা ছোটখাটো প্রশ্ন করলো, যেমন, কি চোখ লাল কেন? রাতে ভালো ঘুম হয়নি? বাহ, তোমার হাত তো দেখি মেয়ে মানুষের মতো নরম। এত নরম হাতে কি রাইফেল মানায়? তোমার হাতে থাকা উচিত ছিল ফুল। কি ঠিক বললাম না? ফকনারের সঙ্গে সঙ্গে বেন ওয়াটসন এবং রবিনসনও মাঠ ছেড়ে গেল। সূর্য উঠে গেছে। এন্ড্রু জনাথন শুধু দাঁড়িয়ে আছে। জনাথনের কোমরে একটু লুগার 21 পিস্তল, গায়ে গলাকাটা গেঞ্জি, গলায় ফুটবল রেফারিদের মতো বাঁশি। সে বাঁশিতে তীব্র ফু দিয়ে আচমকা সবাইকে চমকে দিল। অ্যাটেনশন! তোমাদের অনেকেরই দেখি দাড়ি, গোঁফ এবং লম্বা লম্বা চুল। আজকের দিনের মধ্যেই এসব বাড়তি ঝামেলা থেকে নিজেদের মুক্ত করবে। তোমাদের কারো কারো মুখ একটু বাঁকা হাসি দেখতে পাচ্ছি, কারণ তোমরা নিজেদের খুব শক্ত মানুষ ভাবছো এবং চোখের সামনে একজন ছোটখাটো মানুষকে দেখছো। তবে সুখের কথা, তোমাদের অনেকেই আমাকে চেনো। আগে পরিচয় হয়েছে। যারা চেনো না তাদের বলছি, একজন মানুষকে একটি রাইফেলের চেয়ে বড় হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা কেউ যদি আমার কথার অবাধ্যতা করো, আমি তৎক্ষণাৎ গুলি করে পথের কুকুরের মতো মারব। আমার কোমরে যে বস্তুটি দেখছো তার নাম লুগার 21। মানুষের মৃত্যু আমাকে স্পর্শ করে না। তোমাদের চেয়ে অনেক অনেক ভালো মানুষকে আমি চোখের সামনে মরতে দেখেছি। কাজেই আমি যখন বলবো লাফ দাও, তোমরা লাফ দেবে। তোমার সামনে খাদ আছে কি নেই সেটা দেখবে না। পরিষ্কার হয়েছে? কেউ কোনো জবাব দিল না। গুলি করে মরার কথাটা আমার মনে হয় অনেকেই বিশ্বাস করছো না। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এখানে আইন আদালত বলে কিছু নেই। আমি এন্ড্রু জনাথন, আমি আইন। আমার এই ছোট পিস্তলটি হচ্ছে আদালত। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কারোর কিছু বলার আছে? কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এসো, আমি এখন তোমাদেরকে তোমাদের শারীরিক ফিটনেস কোন পর্যায়ে আছে আমি বাঁশি বাজাবার সঙ্গে সঙ্গে 10 কদম হাঁটবে, তারপর 50 কদম দৌড়াবে, তারপর উপর হয়ে শুয়ে পড়বে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে, দৌড়াবে, আবার শুবে। যতক্ষণ না আমি থামতে বলবো এটা চলতেই থাকবে। শুরু করা যাক। তীক্ষ্ণ শব্দের হুইসেল বাজলো। 6:30টার মধ্যে সব এলোমেলো হয়ে যেতে শুরু করলো। শুয়ে পড়বার পর উঠতে সময় লাগতে লাগলো। 50 কদম দৌড়ে যাবার কথা, অনেকে অল্প কিছু দূর গিয়ে বসে পড়তে শুরু করলো। সবাই ঘামছে, চোখের মনি ছোট হয়ে আসছে, ঠোঁট শুকিয়ে গেছে। জনাথন এগিয়ে এলো, কড়া গলায় বলল, অ্যাজেনিয়াল শার্ট, তুমি শুয়ে আছো কেন?
উঠে দাঁড়াও। আমার ওঠার ক্ষমতা নেই স্যার। উঠে দাঁড়াও, নয়তো লাথি বসিয়ে উঠাবো। স্যার, আমার পক্ষে সম্ভব নয়। দেখা যাক সম্ভব কি সম্ভব নয়। জনাথন অতি দ্রুত 2টি গুলি করলো। শুয়ে থাকা নীল শার্ট পরা লোকটির মাথার চুল ঘেঁষে একটি, অন্যটি তার চেয়ে 1 ইঞ্চি উপরে। সে লাফিয়ে উঠল। গুড, দৌড়াও, শুরু করো। উঠে দাঁড়াও, হাঁটো, 10 কদম হাঁটো, দৌড়াও, শুয়ে পড়ো। সকাল 8টার দিকে অনেকেই বমি করতে শুরু করলো। দৌড়ানোর ক্ষমতা রইল না অনেকেরই। জনাথন শীতল গলায় বলল, স্কোয়াড হল্ট। নাস্তার জন্য 8 ঘন্টার ব্রেক দেওয়া হলো। 8 ঘন্টার পর শুরু হবে ফুড ড্রিল। ডিসমিস। 8 ঘন্টার পরে সবাইকে এখানে চাই। ফুড ড্রিলের ব্যাপারে জনাথনের বারবারই দুর্বলতা আছে। সে মনে করে 10 মিনিট ফুড ড্রিল দেখেই বলে দেয়া যায় কে সত্যিকারের সৈনিক আর কে নয়। এখন সবাই মন দিয়ে আমার উপদেশ শোনো। যারা পুরনো সৈন্য তাদের এ উপদেশ জানা আছে, যারা নতুন তাদের জানা নেই। তবে এ উপদেশ সবার জন্যই। এখন থেকে একটি রাইফেল থাকবে তোমাদের সঙ্গে। বাথরুমে যাও, গোসলখানায় যাও বা ঘুমোতে যাও, রাইফেল থাকবে তোমার সঙ্গে যতক্ষণ না এটা তোমাদের বাড়তি হাতের মতো হয় ততক্ষণ পর্যন্ত থাকবে। তোমাদের নিজেদের শরীরের যেমন যত্ন নাও, রাইফেলটিকেও তেমন যত্ন করবে। এখন তোমাদের দেখাচ্ছি এটা কি করে খুলতে হয় এবং ফিট করতে হয়। রাতের খাওয়া সন্ধ্যা 7টার মধ্যে শেষ হয়ে গেল। 7:30টায় মেসের ঘরে জনাথন দেখালো আরপিডি লাইট মেশিন গান। তোমরা সবাই অস্ত্রটি ভালো করে চিনে রাখো। এর নাম আরপিডি লাইট মেশিন গান। এটিও তৈরি হয়েছে শক্তিশালী একটি দেশে, তবে সেখানে এখন এর আর ব্যবহার করা হয় না। পৃথিবীর যে কয়টি হালকা মেশিন গান আছে, এটি হচ্ছে তার মধ্যে একটি। ওজন মাত্র 19.3 পাউন্ড। ব্যারেনের রাইফেল যেগুলি ব্যবহার করা হয়, এতেও সেগুলি ব্যবহার করা হয়। প্রতি মিনিটে এর সাহায্যে 250 রাউন্ড করে গুলি ছেড়া যায়। সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি অস্ত্র এবং চমৎকার একটি জিনিস। আমাদের যে 5টি দল আছে তাদের সঙ্গে 2টি থাকবে, অর্থাৎ সর্বমোট 10টি অস্ত্র থাকবে। তবে সবাইকে এই অস্ত্র চালানো শিখতে হবে। রাত 8টায় ম্যাচ ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো। শেষ হলো প্রথম দিনের ট্রেনিং। হঠাৎ করে জুলিয়াস নিশোর শরীর খুব খারাপ হতে শুরু করেছে। পুরনো সব অসুখ নতুন করে দেখা দিতে শুরু করেছে। শ্বাসকষ্ট তার একটি। কাল রাতে খুব কষ্ট হলো। এত বাতাস পৃথিবীতে, অথচ তিনি তার ফুসফুস ভরাবার জন্য যথেষ্ট বাতাস যেন পাচ্ছেন না। আশেপাশে কেউ নেই যে ডেকে বলবেন, পাশে এসে বসো, হাত রাখো আমার বুকে। শেষ রাতের দিকে তার মনে হলো মৃত্যু এগিয়ে আসছে। তিনি মৃত্যুর পদধ্বনি শুনলেন। নিজেকে তিনি সাহসী মানুষ বলেই এতদিন জেনে এসেছেন। কাল সে ভুল ভাঙল। কাল মনে হলো তিনি সাহসী নন। মৃত্যুকে সহজভাবে নিতে পারছেন না। ভয় লাগছে, তীব্র ভয় যা মানুষকে অভিভূত করে দেয়। মাওয়া সকালে খাবার নিয়ে এসে ভীত স্বরে বললেন, আপনার শরীর বেশ খারাপ মনে হচ্ছে। নিশো দুর্বল ভঙ্গিতে হাসলেন। রাতে ভালো ঘুম হয়নি? না। রাতের খাবারও মনে হয় খাননি? না, খাইনি। মাওয়া চিন্তিত বোধ করল। এই লোকটিকে বিনা চিকিৎসায় থাকতে দেওয়া যায় না, অথচ ডাক্তার আনা মানেই বাইরের একজনকে জানানো নিশো বেঁচে আছে। ভালো কফি এনেছি, খাবেন? না। একটু খান, ভালো লাগবে। মাওয়া কাপে কফি ঢাললো। নিশো বললেন, পৃথিবীতে সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে প্রতীক্ষা করা। মনে করো একটি অচেনা স্টেশনে তুমি অপেক্ষা করছো ট্রেনের জন্য। ট্রেন আসছে না। কখন আসবে তুমি জানো না। নাও আসতে পারে, কিংবা কয়েক মিনিটের মধ্যেও এসে পড়তে পারে। কেমন লাগবে তখন মাওয়া? মাওয়া জবাব দিল না। আমার ঠিক সেরকম লাগছে। কফি নিন। নিশো কফির পেয়ালা হাতে, কিন্তু চুমুক দিলেন না। হালকা গলায় বললেন, অনেক দিন পর কাল রাতে একটা কবিতা লিখলাম। দীর্ঘ কবিতা। কবিতা তোমার কেমন লাগে? ভালো লাগে না। সাহিত্যে আমার কোনো উৎসাহ নেই। আমার ইচ্ছা করছে কবিতাটা কাউকে শোনাই। তুমি শুনবে? মাওয়া জবাব দিল না। চিন্তিত মুখে তাকিয়ে রইল। নিশো হাত বাড়িয়ে কবিতাখানার খাতা নিলেন। মাওয়া লক্ষ্য করল
খাতা নেবার মতো সামান্য কাজেও তিনি ক্লান্ত হয়েছেন। খাতাটি নেওয়ার সময় তার হাত সামান্য কাঁপছিল। নিশো ভরাট গলায় পড়লেন, জোছনার ছাদ ভেঙে পাখিরা উড়ে যাচ্ছে যাক, বাতাসে বারুদ গন্ধ থাক অনুভবে। কবিতাটি দীর্ঘ, সেখানে বারবার বারুদের গন্ধের কথা আছে। মাওয়া কিছুই বুঝল না, বুঝবার চেষ্টাও করল না। কেমন লাগলো? ভালো। মাওয়া, আমি সম্ভবত একমাত্র কবি যে কখনো প্রেমের কবিতা লেখেনি। প্রেমের মতো একটি বড় ব্যাপারকে আমি অগ্রাহ্য করেছি। আপনি শুয়ে থাকুন, বেশি কথা বলাটা ঠিক হবে না। এখন কেন শুধু প্রেমের কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে? কয়েকদিন ধরে ভাবছি একটি দীর্ঘ প্রেমের কবিতা লিখব। প্রথম লাইনটিও ভেবে রেখেছি, আমার ভোরের ট্রেন। মা বললেন, ঘুমো, তোকে ডেকে দেব ফজরের আগে। লাইনটি কেমন? ভালো। ছেলেটি শুয়ে থাকবে কিন্তু ঘুমোতে পারবে না। পাশের বাড়ির কিশোরীর মেয়েটির কথা শুধু ভাববে। আপনি শুয়ে থাকুন, আমি সন্ধ্যাবেলা আরেকবার আসার চেষ্টা করব একজন ডাক্তার নিয়ে আসতে। সেই ডাক্তার একজন মৃত মানুষকে বসে থাকতে দেখে অবাক হবে না তো? মাওয়া কিছু বলল না। নিশো বলল, আমার খুব খারাপ একটা সময়ের ভেতর দিয়ে আমি যাচ্ছি। একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে রেখেছি। জেনারেল ডোফা যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু এই কাঁচা কাজটি সে করেছে। মাওয়া তাকিয়ে রইল। ঘটনাটি প্রকাশ হবে, তুমি নিজেই একদিন বলবে। তুমি না বললেও কেউ না কেউ বলবে। বলবে না? হয়তো বলবে। একজন মানুষকে মেরে ফেলা এক কথা, কিন্তু জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা দেয়া সম্পূর্ণ ভিন্ন কথা। আপনি বিশ্বাস করুন, আমি সন্ধ্যাবেলায় আসব। আমার মনে হয় না তুমি সন্ধ্যাবেলা আসবে। তুমি হচ্ছে একজন রাজনীতিবিদ যারা কথা দেয় কিন্তু কথা রাখে না। তুমি অনেকবার বলেছিলে রাতে আমার মুখের উপর এই বাতিটি জ্বালিয়ে রাখবে না, কিন্তু বাতি ঠিকই জ্বলছে। মাওয়া ঘর থেকে চলে গেল। সন্ধ্যাবেলা সে ঠিকই এলো না, তবে প্রথমবারের মতো মুখের উপর বাতি নিভে গেল। অন্ধকার হয়ে গেল চারিদিক, ভয়ানক অন্ধকার। নিশোর মনে হলো বাতি থাকলেই যেন ভালো হতো। জেনারেল ডোফা গার্ড রেজিমেন্ট পরিদর্শনে এসেছেন। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। তার সঙ্গী সাথীরা এর কারণ বুঝতে পারছিল না। তারা শঙ্কিত বোধ করছিল। জেনারেল ডোফা পরিদর্শনের কাজ সারলেন, প্রথাগত বক্তৃতা দিলেন। সৈন্যদের কাজ হচ্ছে দেশের আদর্শকে সামনে রাখা, দেশের প্রয়োজন জীবনে উৎসর্গ করা, ইত্যাদি ইত্যাদি। পরিদর্শনের শেষে চা চক্রের ব্যবস্থা ছিল। ডোফা চা চক্রে রাজি হলেন না। আগের চেয়েও গম্ভীর মুখে প্রেসিডেন্ট হাউসের দিকে রওনা হলেন। আজ ক্রিসমাস ইভের প্রাক্কালে তিনি সবসময় একটি ভাষণ দেন। সেই ভাষণ প্রচার করা হবে বেতার ও টিভিতে। আজকের ভাষণটি তৈরি হয়েছে এবং তার কাছে কপি এসেছে। ভাষণটি তার পছন্দ হয়নি। বক্তৃতা লেখককে কিছু কড়াকড়ি কথা শুনিয়েছিলেন, কিন্তু একটি ভাষণ তৈরি করে আনার কথা। নতুন ভাষণটি আগেরটির চেয়েও বাজে হয়েছে। ডোফা ধমক দিয়ে উঠলেন, একই জিনিস তো আপনি লিখে এনেছেন, দুই একটা শব্দ এদিক ওদিক হয়েছে, এর বেশি তো কিছু করা হয়নি, নতুন কিছু লিখুন। বক্তৃতা লেখক বিনীতভাবে বললেন, কি লিখব যদি একটু বলে দেন। জুলিয়াস নিশোর কথা তো বক্তৃতায় কিছুই নেই। তার কথা থাকা উচিত। তার স্মৃতি রক্ষার্থে কি কি করা যায় তা বলা দরকার। কি কি করবেন স্যার? সংগ্রহশালা করা যায়, এ জাতীয় কিছু লিখে আনেন। আমি কি সব বলে দেব নাকি? বিকেলে তিনি গেলেন প্রেসিডেন্ট রেজিমেন্ট পরিদর্শনে। এটা তার হঠাৎ পরিদর্শন। আগে কিছু ঠিক করা ছিল না। তার মুখ আগের মতোই গম্ভীর। রাত 11টার দিকে তিনি ফোর্টরকের করাধ্যক্ষ মাওয়ার সঙ্গে ওয়্যারলেসে কথা বললেন। কেমন আছো মাওয়া? জি স্যার, ভালো। আপনার শরীর কেমন? আমি ভালো আছি। আপনার বক্তৃতা শুনলাম স্যার, চমৎকার। ধন্যবাদ। তোমাদের ওখানকার সব ঠিক তো? সব ঠিক আছে। আমাদের বন্দির খবর কি? খবর স্যার ভালো, একটু অসুস্থ, তবে তেমন কিছু না। ডোফা টেলিফোন রেখে দিলেন।
সে রাতেও তার ভালো ঘুম হলো না। ট্রেনিং